যে কোনো অভ্যুত্থান যখন ঘটে তখন দুটো জিনিস মানুষের আমরা অতীতের স্মৃতি থেকে মনে করতে পারি। দুটো জিনিস মানুষের মনন জগতে ঘটে। একটা হলো যে প্রতিপক্ষকে সমূলে উৎপাটন করার মধ্য দিয়ে একটা বিজয়ের তৃপ্তি। সেই পতিত স্বৈর শাসকের দোষগুলো যারা বিজয়ী তাদের মধ্যে সংক্রামিত হতে থাকে। আমরা জানি দোষটা সংক্রামিত হয় দ্রুত, গুণটা অর্জন করতে সময় লাগে। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া হলে ভারত দায়ী থাকবে। ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক তৎপরতা চালালে ভারত দায়ী থাকবে? তো তাতে ভারতের কি যায় আসছে আসলে? এই যে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের যে ঘটনা, এবং আমরা দেখতে পারলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। আহ, এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং সার্বিক যে পরিস্থিতি, এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। যে কোনো অভ্যুত্থান যখন ঘটে তখন দুটো জিনিস মানুষের আমরা অতীতের স্মৃতি থেকে মনে করতে পারি। দুটো জিনিস মানুষের মনন জগতে ঘটে। একটা হলো যে প্রতিপক্ষকে সমূলে উৎপাটন করার মধ্য দিয়ে একটা বিজয়ের তৃপ্তি, যে আমরা আমাদের ঘাড়ের উপর চেপে বসা, বুকের উপর চেপে বসা, কিংবা আমাদের দীর্ঘদিন ধরে নিপীড়ন চালিয়ে আসা এই শাসককে আমরা উচ্ছেদ করতে পেরেছি, তার একটা আত্মতৃপ্তি থাকে। কখনো কখনো এই আহ আনন্দ, এই সাফল্য তাকে কখনো নিজের শক্তির চাইতেও বড় বলে ভাবতে শেখায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো এই যে কোনো গণ অভ্যুত্থানে বলি বা আহ, যদি শক্তি প্রয়োগে কোনো শাসককে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়, তখন খুব অজান্তেই সেই পতিত স্বৈর শাসকের দোষগুলো যারা বিজয়ী তাদের মধ্যে সংক্রামিত হতে থাকে। আমরা জানি দোষটা সংক্রামিত হয় দ্রুত, গুণটা অর্জন করতে সময় লাগে। সে কারণে আমরা দেখেছি যে সমস্ত ক্ষেত্রেই যে কাজ করার জন্য আগের সরকার স্বৈরাচারী বলে আখ্যায়িত হয়, ঠিক তারপরে যারা বিজয়ী হয় তারাও অনেক ক্ষেত্রে সেই কাজগুলি করতে থাকে। তখন একটা যুক্তি করতে থাকেন তারা, যেহেতু আগে ওরা এরকম করেছে ফলে আমরাও এরকম করছি। কিন্তু তারা ভুলে যায় আগে এবং পরে এই বিভাজনের মধ্য দিয়ে মানুষের মনন জগতে কিন্তু আর একটা নতুন প্রশ্ন তৈরি হয়। তাহলে বাবা পার্থক্যটা থাকলো কোথায়? আমরা মনে করি এই জায়গায় বিজয়ীদের আহ, দায়িত্ব অনেক বেশি। আজকে যদি আমরা বলি যে গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য দায়ী কে, এখন দায়ী তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সে 15 বছর জনগণের বুকের উপর যে জগদ্দল পাথরের মতো বসেছিল, বিশেষ করে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল, যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জনমতকে দমন করার চেষ্টা করেছিল, মানুষের আকাঙ্ক্ষার স্বীকৃতি তো দেয় নাই, বরঞ্চ মানুষকেই ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তাদেরকে নিপীড়ন করার যুক্তি খুঁজে পেতে চেয়েছিল। ফলে তার প্রতি মানুষের ক্রোধ তো থাকবেই। সেই ক্রোধ, এটার জন্য সেই তো দায়ী। কিন্তু দায় কি কেউ নেবে না? তাহলে ক্ষমতায় যারা আছেন তাদের কি তাহলে কোনো দায় থাকবে না? আইন শৃঙ্খলা রক্ষা করার দায় থাকবে না? মানুষের ক্রোধকে অন্তত যুক্তিসঙ্গত করবার ক্ষেত্রে কোনো দায় থাকবে না? যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সেই ফ্যাসিবাদী মননের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক চেতনা গড়ে তোলার দায় থাকবে না? এমনকি যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের ক্রোধ, সেই সরকারের যারা সঙ্গী সাথী সহযোগী ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার দায় থাকবে না? দায় তো অনেকগুলো পালন করার কথা ছিল। প্রথমত যখনই শোনা গেল যে তিনি বক্তৃতা করবেন ভারত থেকে, কার উদ্দেশ্যে? তার ছাত্র সংগঠনের উদ্দেশ্যে। তখনই তো প্রথম স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয়েরই কিন্তু তৎপর হয়ে যাওয়া উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হওয়া উচিত ছিল যে যে পতিত স্বৈর শাসক এবং পলাতক স্বৈর শাসকের প্রতি মানুষের এত ক্রোধ, পার্শ্ববর্তী দেশ হিসেবে আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা তাকে ফেরত চেয়েছি, এটা যেমন ঠিক, আপনারা আশ্রয় দিয়েছেন। এখন সেখান থেকে তিনি যদি রাজনৈতিক তৎপরতা পরিচালনা করেন, তাহলে দেশের অভ্যন্তরে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা কি আপনারা বিবেচনা করবেন না? ফলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপর হয়ে বলা উচিত ছিল যে এই কাজগুলো যেন তিনি না করেন, আপনার দেশের মাটিকে ব্যবহার করে দেশের জনগণের ক্ষোভকে এবং ক্রোধকে যেন উস্কে না দেন। এটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা পালন করা উচিত ছিল, যেহেতু এটা ঘোষণা দেওয়া ছিল যে তার ভাষণ যদি প্রচারিত হয় অথবা তিনি যদি অনলাইনে আলোচনাটা করেন, তাহলে বুলডোজ মার্চ হবে।
তাহলে এটা ফ্যাসিবাদের সেই মানে কেন্দ্র সেটা গুড়িয়ে দেওয়া হবে, এটা তো ঘোষণা করেছিল। তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি রোল প্লে করার কথা ছিল, কি দায় তারা পালন করবেন, সে ব্যাপারে তাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল। অথবা এরকম হওয়া উচিত ছিল যে আমাদের উপদেষ্টা মন্ডলী দ্রুত একটা এমার্জেন্সি বৈঠক করে কিভাবে এটাকে অন্তত একটা শোভন পরিস্থিতিতে রাখা যায় সেটা আমরা, ক্ষোভকে আমরা ডাইভার্ট করতে চাই না, কিন্তু ক্ষোভেরও একটা যেন পরিশীলিত বহিঃপ্রকাশ ঘটে তার একটা ব্যবস্থা করা দরকার ছিল, সেগুলো তারা করেনি। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হলে ভারত দায়ী থাকবে। এখানে আসলে প্রশ্ন উঠছে যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডই করছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভারতের যে দায়ী থাকবে অথবা ভারতের দায়ের যে জায়গাটা এবং যে বিষয়টি আমরা কথা বলছিলাম, এই ব্যাপারে আপনি কি বলবেন মাজার মিলন? কি করা কর্তব্য ছিল, কি করাতে কি হয়েছে সেটি রতন ভাইয়ের কথায় মোটামুটি পরিষ্কারভাবে উঠে গেছে। নাহিদ কিংবা আমরা পররাষ্ট্র মন্ত্রীর যে ভাষ্যগুলো পাচ্ছি সেগুলো আসলে দায় এড়ানো ভাষ্য বলে অন্তত আমার মনে হয়েছে। কারণ ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক তৎপরতা চালালে ভারত দায়ী থাকবে, তো তাতে ভারতের কি যায় আসছে আসলে? আমরা ভারতের উপর কি এমন প্রভাব বিস্তার করতে পারি প্রতিবেশী হিসেবে, ক্ষুদ্রতর প্রতিবেশী হিসেবে? কি প্রভাব বিস্তার করে আহ, ভারতকে এই বার্তা দিলাম যে ভারত এটার জন্য দায়ী থাকবে, এবং না হলে আমরা কি করব আসলে? এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু নাহিদের কথায় নেই। সুতরাং এই কথাগুলো আসলে দায় এড়ানোর কথাবার্তা। এবং আম, রতন ভাই যেটি বললেন যে গতকালকে যেটি হয়েছে, আমি সেখানে ছিলাম আসলে একটি পর্যায়ে, আমাদের দায়িত্ব পালনেই আমি সেখানে গিয়েছিলাম আরো অন্যান্য জুনিয়রদের সাথে। সেখানে গিয়ে যেটি দেখেছি যে 9টার সময় শেখ হাসিনার আহ, ইয়ের কথা ছিল, বা কি বলে, ঘোষণা দেওয়ার কিংবা তার বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু 7টায় সেখানে সবাই জড়ো হয়ে ভাঙচুর শুরু করলেন। এবং যারা ভাঙচুর শুরু করেছেন তারা কিন্তু আসলে আহ যে বিজয়টি আসলে জুলাই আগস্ট জুড়ে ছিল, জনতার বিজয়, নিশ্চয়ই সামনে থেকে কেউ ছিলেন, রাজনৈতিক দল ছিলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্যরা ছিলেন, কিন্তু সেই বিজয় ছিল আসলে জনতার বিজয়। কাল কিন্তু আসলে জনতা শুরুতে সেখানে যায়নি, এবং যারা গিয়েছেন তারা নির্দিষ্ট রাজনৈতিক মতধারী হিসেবেই গিয়েছেন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধের যে প্রতিহিংসার যে রাজনীতিটি কিংবা যে মননটি আসলে তারা ধারণ করেন সেটির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তো যেটি বলছি যে নাহিদ কিংবা অন্যান্যরা যেটি বলছেন সেটি কি বলে, ভাইয়া যথেষ্টই বলেছেন বা যথার্থই বলেছেন যে প্রশাসনের একটি দায় এড়ানো ভূমিকা ছিল। আমরা দেখেছি সেখানে পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু জনবনশাসিক পুলিশ ধানমন্ডি 32-এর সেই বাড়িটি থেকে প্রায় 50-60 মিটার দূরে নিস্তব্ধ অবস্থায় ছিল। পুলিশের কিছু করারও ছিল না, কারণ প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা না নেওয়াতে আসলে সেই সময় পুলিশের কিছুই করার ছিল না। ঘটনা শুরু হওয়ার ঘন্টা দুয়েক পরে সেখানে আমরা সেনাবাহিনীর একটি দুটি গাড়ি দেখেছি, কিন্তু তারাও আসলে একবারে অচল হয়ে বসেছিল, কারণ তাদেরও আসলে খুব বেশি কিছু করার ছিল বলে মনে হয়নি। তারা এক পর্যায়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উম তারা যেতে পারেননি, এবং দিন শেষে কিংবা রাত শেষে যেটি হবার সেটি হয়েছে। আওয়ামী লীগের বাড়িটি, 32 নম্বরের বাড়িটি আসলে নিশ্চিহ্ন হয়েছে। তো সরকারের পক্ষ থেকে নাহিদকে আমরা সরকারের অংশ হিসেবেই ধরবো, একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাও ধরতে পারি। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আসলে দায় এড়ানো বক্তব্য, এবং আহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমি ইনক্লুড করছি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে আহ রাজনৈতিকভাবে কিন্তু সরকারের প্রধান হিসেবে সেই বক্তব্য দেওয়া আমার কাছে সঙ্গত মনে হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।